হ্যাঁ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রথমেই আমাকে একটু তোমরা জানাও ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, আমার কথাগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি দেখা যায় এবং শোনা যায় তাহলে একটু কমেন্টসে সবাই ডান বা ওকে লিখে দাও। তো আমাদের উচ্চারণের বানানের একটু মিস্টেক আছে। উচ্চারণ এখানে একটা আকার হবে। তো এখানে উচ্চারণের বিষয়টা শিখতে গিয়ে আমাদের প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে অ্যাকচুয়ালি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বা আমাদের ইবিআই 26 এর যে কোর্স, এই কোর্সের থেকে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে উচ্চারণের থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে। উচ্চারণ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেটা দেখতে গেলে আমরা এখানে দেখি উচ্চারণ থেকে দুই ধরনের প্রশ্ন আসে এবং বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বর কোশ্চেনই থাকে আমাদের উচ্চারণে। 1 নম্বর কোশ্চেনের 5 মার্কসের উচ্চারণ থাকে, যেটা আমাদের কম্পালসারি অ্যান্সার করতে হয় বাধ্যতামূলক। এখানে দুই ধরনের প্রশ্ন আছে, বিগত বোর্ড প্রশ্ন কিছু নিয়ে এসেছি। একটা হচ্ছে বড় বোর্ড কোশ্চেন থাকে, যেখান থেকে আমাদের বলা হয় যে 5টা উচ্চারণের নিয়ম লিখতে বলা হয়, বা সেখানে আবার ইন্ডিকেট করে দেওয়া হয় প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম বা আদ্য অধ্বনির বাংলা উচ্চারণের নিয়ম, অথবা বফলা মফলা জফলা ফলার উচ্চারণের নিয়ম। তো এইগুলো হচ্ছে আমাদের উচ্চারণের এই বড় কোশ্চেন গুলোর মধ্যে। এখানে যেমন আমরা সবচেয়ে বেশিবার প্রশ্ন উচ্চারণ থেকে যেটা এসেছে সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে কি অধ্বনির উচ্চারণের নিয়ম, 5টি নিয়ম। অনেকবার আসছে এই প্রশ্নটা, বা 25-এও আসছে এবং 24-এও আসছে অনেকবার। তারপর বফলার উচ্চারণের নিয়ম, এরকম বড় কোশ্চিন থাকে। আর আমাদের পরবর্তীতে আর যে কোশ্চিন গুলো থাকে সেই কোশ্চিন গুলো শব্দের উচ্চারণ লিখতে বলা হয়। শব্দের উচ্চারণের কনসেপ্টটা কি? শব্দের উচ্চারণের কনসেপ্টটা হচ্ছে এরকম 8টি শব্দ দেওয়া থাকে, যেখান থেকে আমাদের 5টি শব্দের উচ্চারণ লিখতে বলে। তো এই 5টি শব্দের উচ্চারণের মধ্যে এই যে এরকম শব্দ অক্ষর, চর্যাপদ, তন্নি, রাষ্ট্রপতি, চিত্রকল্প। তো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করতে পারি, বা এইগুলো আমরা কিভাবে মানে বড় কোশ্চেনের উত্তর বা ছোট কোশ্চেনের উত্তর কিভাবে আমরা পরীক্ষায় আসলে লিখতে পারি, সেটা পারতে গেলে আমাদের দরকার উচ্চারণ জানা, উচ্চারণের বিষয়টা ভালো করে পড়া। তো এইটাই নিয়ে আমাদের আজকের ক্লাস। তো উচ্চারণের প্রথমে আমরা যে বেসিক যে দুইটা রুলস শিখবো, সেই দুইটা রুলসটা আমরা একটু দেখি। তো প্রথমে আমরা এখানে দেখা যাচ্ছে, প্রথমে আমরা যে রুলসের যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উচ্চারণের লিখতে গেলে আমাদের দুইটা বিষয় সব সময় আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কোথায় হসন্ত চিহ্ন দিতে হয়, হসন্ত চিহ্ন কোথায় দেওয়ার দরকার পড়ে। তো আমরা প্রথমে যে রুলসটা দেখতে পাচ্ছি সেই রুলসটাতে এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে কি যে উচ্চারণ লেখার সময় যে বর্ণে বাধাপ্রাপ্ত হয় সেই বর্ণের নিচে হসন্ত দিতে হয়। যেই বর্ণের বাধাপ্রাপ্ত হয় সেই বর্ণের নিচে কি হয়? হসন্ত দিতে হয়। বা আমরা আরো অন্যভাবে বলতে পারি, যে বর্ণে কার নাই, স্বর নাই, সেই বর্ণের নিচে কি হয়? হস হয়। তো দেখেন আমাদের উচ্চারণের এখানে আমরা যেমন এক উদাহরণ রেখেছি, একটা ধান। এই ধান শব্দের উচ্চারণ যখন লিখতে যাই, তখন দেখা যাচ্ছে এই ধান শব্দের নয়ে কি বাধাপ্রাপ্ত হচ্ছে, এর কারণে এই নয়ের নিচে হসন্ত। তারপরে দেখেন বালতি, এই বালতি শব্দটার ক্ষেত্রে এই বয়াকাল ল এই জায়গাতে কি এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপরে কি এখানে হচ্ছে কি যে তার কারণে এখানে কি হসন্ত ব্যবহার করা দরকার পড়েছে। তার কারণে আমাদের প্রথমের যে বেসিক রুলস, বেসিক যে কনসেপ্ট, সেইটা আমরা এখানে দেখলাম। কারণ আমাদের হচ্ছে এই বেসিক এই দুইটা বিষয় সব সময় আমাদের উচ্চারণের পরবর্তীতে কাজে লাগবে। তো তার কারণে বলছি যে মানে যেই বর্ণের উচ্চারণে বাধাপ্রাপ্ত হবে বা ধাক্কা লাগবে, স্বর বর্ণ থাকবে না, কার বর্ণ থাকবে না, তখন সেখানে আমাদের কি দিতে হবে? হর্ষ চিহ্ন দিতে হবে। তারপরে দেখেন 2 নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের বানানের প্রথমে থাকলে তা ভাঙার দরকার পড়ে না। যুক্ত ব্যঞ্জন বানানের প্রথমে থাকলে কি ভেঙে উচ্চারণের সময় ভেঙে লিখতে হয় না, কিন্তু মাঝে বা শেষে থাকলে উচ্চারণে লেখার সময় ভাঙতে হয়। মাঝে বা শেষে থাকলে কি হয়? উচ্চারণে লেখার সময় ভাঙতে হয়। যেমন দেখেন এই যে ক্লান্ত শব্দটা দেখেন, ক্লান্ত শব্দের প্রথমে কি রয়েছে? কয়ের সাথে ল যুক্ত রয়েছে।
প্রথমে, তার কারণে এখানে ভাঙার দরকার পড়েনি। কিন্তু দন্তার নয়ে তো শব্দের শেষে রয়েছে, তার কারণে এখানে ভাঙার দরকার পড়ছে, এখানে একটা হসন্ত হবে। তো এর কারণে দেখেন এখানে ক্লান্ত, তারপরে ম্লান, এই প্রভৃতির ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে যে দুইটা বিষয় বুঝলাম সেটা হচ্ছে কি, উচ্চারণ লেখার ক্ষেত্রে আমাদের যেই বর্ণে বাধাপ্রাপ্ত হয় সেই বর্ণের নিচে হস দেয় বা ধাক্কা লাগলে হস্যন্ত চিহ্ন দিতে হয়। আর যেই বর্ণ ও উচ্চারণ যুক্ত ব্যঞ্জন হিসেবে ভাঙার ক্ষেত্রে প্রথমে যদি যুক্ত ব্যঞ্জন থাকে শব্দের, তাহলে ভেঙে লিখতে হয় না। আর যদি মাঝে বা শেষে থাকে তাহলে উচ্চারণের সময় ভেঙে লিখতে হয়। তো উচ্চারণের ক্ষেত্রে আমাদের প্রথমত যে বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ দিতে হবে সেটা হচ্ছে কিছু বর্ণের বানানে যে বর্ণগুলো যেভাবে থাকবে উচ্চারণ লেখার সময় সেইভাবে লিখতে হয়। তো অ্যাকচুয়ালি আমাদের এর জন্য আমরা প্রথমে যে রুলসটা দেখবো সেইটা রুলসটাই একটু এখানে লক্ষ্য করেন। সেই রুলসটা হচ্ছে যে আদ্য অ, আদ্য অদ্য অ বলতে বোঝানো হচ্ছে কি শব্দের প্রথমে অ। যদি শব্দের প্রথমে যদি কি থাকে, অ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ লেখার সময় কেমন হবে। তো এই অদ্য অ এর পরে যদি কি থাকে, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রিকার, রেফ, রফালা, জফালা, ক্ষীয়, জয়ীয় যদি থাকে, তাহলে সেই অদ্য অ এর উচ্চারণ কিসের মতো হয়, ও এর মতো হয়। অদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা এখানে কিছু উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো যদি আমরা লিখি, দেখেন একটি শব্দ যদি লিখি আমাদের অভিযান, অভিযান। এখন এই অভিযান শব্দের প্রথমে কি রয়েছে, অ রয়েছে। অভিযান শব্দের প্রথমে যদি অ থাকে, এই অ এর পরে আমরা কি রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, রফালা, জফালা, ক্ষীয়, জয়ীয়, এইগুলোর কোনো একটি যদি থাকে শব্দে, অবশ্যই অ এর পরে কি রয়েছে, অ এর পরে হচ্ছে কি যে রস্বই রয়েছে। তাই এই অ এর উচ্চারণ কি হবে, অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। অ এর উচ্চারণটা কেমন হবে, ও এর মতো হয়ে যাবে। তো তাহলে আমাদের এই অভিযানের শব্দের উচ্চারণটা কি হবে, অভিযান শব্দের উচ্চারণ হচ্ছে কি যে অভিযান, অভিযান। এই অন্তস্থীয় জ কি করে বর্গীয় জ হলো, এই বিষয়গুলো আমরা দেখব, এখনই দেখব উচ্চারণের ক্ষেত্রে। তারপরে দেখেন আমাদের এই যে পরবর্তীতে যে শব্দ রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অতি। শব্দটা কি, অতি। এই অতি শব্দটার ক্ষেত্রে অ এর পরে কি রস্বই রয়েছে। তো রস্বই থাকলে কি হবে, সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। তো তার কারণে এটার উচ্চারণ কি, ও তি। তো আমরা প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে আদ্য অ যদি থাকে এবং অ এর পরে যদি রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রিকার, রেফ, রফালা, জফালা, ক্ষীয়, জয়ীয় থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়, ও এর মতো হয়। অ এর উচ্চারণ ও এর মতো হয়। তো আমাদের পরবর্তীতে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে, আমরা পরবর্তীতে যে বিষয়টা দেখবো সেগুলো হচ্ছে শব্দের উচ্চারণ দেখবো, আমরা বর্ণের উচ্চারণ দেখবো, কোন বর্ণ বানানে কোন ধরনের থাকলে উচ্চারণে কোন ধরনের হয়। এইগুলো আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমরা এখানে দেখে নিব, দ্রুত করে শিখে দেব। তো আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, শব্দের প্রথমে যদি রস্বই বা দীর্ঘই যদি থাকে, শব্দের প্রথমে যদি কি থাকে রস্বই বা দীর্ঘই যেটাই থাকুক, বানানে বানানে রস্বই বা দীর্ঘই যেটাই থাকুক, উচ্চারণে কি হয়, রস্বই হয়। উচ্চারণে কি হয়, রস্বই হয়। যেমন দেখেন এই নারী, নারী বানানে কি রস্বই দীর্ঘই রয়েছে, তার কারণে উচ্চারণে কি হয়ে গেছে, এখানে রস্বই হয়ে গেছে। নদী বানানে দেখেন দীর্ঘই হয়ে গেছে, উচ্চারণে কি হবে, রস্বই হয়ে যাবে। এখানে ঔকার কেন আসলো, কারণ আমরা আগের স্লাইডেই শিখেছি অ এর পরে যদি যদি কি থাকে, অ এর পরে যদি কি থাকে রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে এখানে দন্তার নয়ের সাথে যদি কোনো কার না থাকে, তাহলে সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি থাকে, সেই স্বরধ্বনির নাম কি, অ। তো তাহলে এখানে নয়ের সাথে অ থাকার কারণে নয়ের ঔকার, দয়ে রস্যি, নদী। তারপরে দেখেন 2 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে রস্যু দীর্ঘ বানানে যেটাই থাকুক না কেন উচ্চারণে রস্যও হয়। উচ্চারণে কি হয়, রস্যও হয়। বানানের বানানের রস্য দীর্ঘ যেটাই থাকুক উচ্চারণে কি হবে, রস্যও হবে। যেমন দেখেন এই যে উর্মি, উর্মি শব্দটা দেখেন, উর্মি শব্দের বানানে কি রয়েছে, দীর্ঘও রয়েছে। এখন এই দীর্ঘকার উর্মি শব্দের বানানে রয়েছে, কিন্তু এটা লিখতে গেলে আমাদের কি হবে, লিখতে গেলে এটা রস্যকার হয়ে যাবে। এই রেপটা বর্ণে রূপান্তরিত হবে আর ময় রস্যি থাকবে।
থাকবে উর্মি। তারপরে দেখেন উষা, এই উষাতেও কি রয়েছে, দীর্ঘ উকার রয়েছে, তখন আমাদের কি হয়ে যাবে, এখানে রস্যুকার হয়ে যাবে। তারপর এখানে তালব্যস্য আকার হয়ে যাবে, মূর্ধন্যস্য আকার বর্ণটি। এখন মূর্ধন্যস্য কেন তালব্যস্য হচ্ছে আমরা একটু পরেই বিষয়গুলো দেখব। তারপরে দেখেন বধূ, মানে বধূ শব্দের অর্থ হচ্ছে কি যে বউ আর কি, যারা মেয়েরা আছেন তারা হবেন, আর যারা ছেলেরা আছেন তারা পাবেন। তো দেখেন এই বধূ শব্দের ক্ষেত্রে দেখেন এখানে ধয়ে দীর্ঘকার রয়েছে না, ধয়ে দীর্ঘকার, তো এই দীর্ঘকার উচ্চারণে পরিবর্তন হয়ে যায় হয়েছে কি রস্যকার। আর এখানে বয়ের সাথে কোনো কার নাই, তার কারণে এখানে অ আছে, আর আদ্য অয়ের পরে দীর্ঘ থাকলে সেই দীর্ঘর উচ্চারণ কি হয়ে যায়, অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যায়, তাই বয়উকার ধয়ে রস্যু সমান কি বধূ। যদি শব্দে যদি কি থাকে, রি থাকে, শব্দের বানানে যদি শব্দের বানানে যদি রি থাকে, উচ্চারণে রয়ে রস্যি হয়, উচ্চারণে কি হয়, রয়ে রস্যি হয়। যেমন দেখেন ঋণ, তাহলে কি হয়ে যাবে, ডিটারজেন্ট বানানের ঋণ এর মতো হয়ে যাবে ঋণ। ঋষি, রি তালে বা শয় রস্যি ঋষি। রিজু, তাহলে কি রয় রস্যি জয় রস্যু রি জু। তারপরে দেখেন যদি শব্দের বানানে রিকার থাকে, শব্দের বানানে যদি কি থাকে, রিকার থাকে, তাহলে উচ্চারণে কি কোনো পরিবর্তন না হয়ে রিকারি হয়, উচ্চারণে কোনো পরিবর্তন না হয়ে কি হয়ে যাবে, রিকারি হবে। যেমন কৃষি, উচ্চারণে কৃষি। কৃতদাস, উচ্চারণে কৃতদাস। এই যে এখানে দয়াকার তালব্যস্য দাস। তো আমরা এই বিষয়টা এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তার পরবর্তীতে দেখেন আমাদের পরবর্তীতে যদি শব্দের বানানে যদি ঐকার থাকে, শব্দের বানানে যদি কি থাকে, ঐকার থাকে, তাহলে উচ্চারণে কি হয়ে যাবে, ঐকার বা ওই থাকলে উচ্চারণে অ এবং রস্বই হয়ে যায়, অ ওকার এবং রস্বই হয়ে যায়। এই জায়গাটাতে আমাদের একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কি, আমাদের যখন স্বরধ্বনির আমরা যে ক্লাসগুলো দেখি, এই ক্লাসগুলোর ক্ষেত্রে আমাদের এই যে এই বর্ণটার মধ্যে কি কি বর্ণ যুক্ত রয়েছে, এই বর্ণটার মধ্যে আমাদের যুক্ত হয়েছে কি অ এবং রস্বই যুক্ত রয়েছে না, অ এবং রস্বই যুক্ত রয়েছে, এই অ এবং রস্বই যুক্ত রয়েছে। এখন এই অটা কি যুক্ত অবস্থায় আছে, আর উচ্চারণ লেখার সময় মনে রাখবেন যুক্ত অ এর উচ্চারণ সর্বদাই ও এর মতো হয়, যুক্ত অ এর উচ্চারণ সর্বদাই কি হয়, ও এর মতো হয়। তো তাহলে এখন দেখেন এখানকার বিষয়টা, এই অ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ও এর মতো, আর রস্বইয়ের উচ্চারণটা কি রস্বইয়ের মতো, তাই অ এর উচ্চারণটা কি ওই, ঠিক আছে। তারপরে এমনি ভাবে দেখেন এই যে ঔকার যে বর্ণটা রয়েছে, ঔকারের মধ্যে কি রয়েছে, অ প্লাস রস্যু রয়েছে। অ প্লাস যদি রস্যু থাকে, তাহলে এখন দেখেন এই অ এর উচ্চারণটা কিসের মতো হবে, অ এর পরে যদি রস্যু থাকে, অ এর উচ্চারণটা ও এর মতো। তো তাহলে এই অ এর উচ্চারণটা কিসের মতো হবে, ও এর মতো, আর এই উচ্চারণটা কি রস্যুর মতো। তাই ভাই এখানকার এই বর্ণ দুইটার উচ্চারণের ক্ষেত্রে দেখেন অ এর উচ্চারণ অ রস্বই, আর ও এর উচ্চারণ কি ও রস্যু, ও রস্যু। তো এখন আমরা যদি উচ্চারণ দেখতে যাই, ওই রাবত বানানটা দেখেন, ওই রাবত, এই ঐরাবতের ক্ষেত্রে দেখেন এই যে ঐরাবতের ওই প্রথমে রয়েছে, তাহলে কি এখানে ও এর উচ্চারণ অ এবং রস্বই, তারপর রায়াকার বয় উকার তরাবত, ঐরাবত। কেন এখানে উকার গুলো হচ্ছে এটা আমরা দেখবো ইমিডিয়েট পরেই। তো তারপরে দেখেন এই যে বৈঠা, এই বৈঠা বানানের ক্ষেত্রে দেখেন বৈঠাতে এই শব্দের প্রথমে ঐকার রয়েছে, ঐকার থাকার কারণে কি এটা উকার ও এবং রস্য হয়ে গেছে ঠয়াকার বৈঠা। তাই বৈঠা চালাই কি কি বৈঠা চালাই মানে বৈঠা কাজে লাগে কি চালানোর ক্ষেত্রে, নৌকা। এই নৌকা বানানে দেখেন ঔকার রয়েছে, নৌকা বানানে কি রয়েছে, ঔকার রয়েছে। তাহলে এই ঔকারের ক্ষেত্রে এখানে কি দেখেন ঔ, তারপরে কি রস্যু, তারপরে কয়াকার ঔকার, তারপর ঔষধ বানানে দেখেন ঔ, তাহলে বা স আর ধ, ঔষধ। তো আমরা এই বেসিক কনসেপ্ট গুলো আশা করি বুঝাইতে পেরেছি। তো দুঃখিত। তো আশা করি আমরা এই বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তো এখন দেখেন পরবর্তীতে আমাদের যে আমরা পরবর্তীতে আরো কিছু বর্ণের উচ্চারণগুলো দেখবো। বর্ণের উচ্চারণগুলোর মধ্যে দেখেন আমাদের প্রথমে রয়েছে কি এই স্বরবর্ণের উচ্চারণগুলো শেষের পর আমরা ব্যঞ্জন বর্ণের কিছু এমন উচ্চারণ দেখবো
তো ব্যঞ্জন বর্ণের উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দেখছি সেটা হচ্ছে কি যে অনুস্বর। শব্দের প্রথমে যদি কি থাকে, অনুস্বর থাকে, দুঃখিত, শব্দের প্রথমে যদি অনুস্বর মানে বানানে যদি অনুস্বর থাকে, উচ্চারণে কি হবে? উচ্চারণে ও হবে। বানানে যদি অনুস্বর থাকে, উচ্চারণে কি হবে? ও হবে। যেমন দেখেন এই বাংলা উচ্চারণটাতে দেখেন, বাংলায় কি, বাংলা শব্দের মাঝে অনুস্বর রয়েছে। এই অনুস্বর থাকলে কি হবে? উচ্চারণে গিয়ে কি হবে? ও হবে। রং বানানে দেখেন অনুস্বর রয়েছে শব্দের শেষে, উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তারপরে দেখেন এই যে আমাদের বিসর্গ, এই বিসর্গ শব্দের উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে এই একটু ঝামেলা আছে, সেটা আমরা একটু দেখে নিই। এখানে বিসর্গ শব্দের দুইটা জায়গায় বসতে পারে। শব্দের কয়টা জায়গায় বসতে পারে? দুইটা জায়গায় বসতে পারে। বিসর্গ শব্দের শেষেও বসতে পারে, আবার শব্দের মাঝেও বসতে পারে। বিসর্গ কখনো শব্দের প্রথমে বসে না। তো বিসর্গ যদি শব্দের শেষে বসে, তাহলে তার উচ্চারণ হয় হয়ের মতো। তার উচ্চারণ হয় কিসের মতো? এই হয়ের মতো হবে শব্দের শেষে বসলে। আর যদি শব্দের মাঝে বসে, তাহলে পরের বর্ণ দ্বিত্ব করবে। বিসর্গর পরে, বিসর্গর ইমিডিয়েট পরে যে বর্ণটা থাকবে, সেই বর্ণটাকে কি করবে? বিসর্গ দ্বিত্ব করবে এই বর্ণের উচ্চারণের সময়। যেমন দেখেন এই যে বা, এই বা শব্দটাতে কি রয়েছে? বিসর্গ শব্দের শেষে রয়েছে, তার কারণে দেখেন এর উচ্চারণ কি? বয়াকার হ, বা। কিন্তু এই পুন পুনু শব্দটার ক্ষেত্রে দেখেন বিসর্গ কোথায়? শব্দের মাঝে রয়েছে। বিসর্গ যদি শব্দের মাঝে থাকে, আমরা কি শিখছি? পরের বর্ণ দ্বিত্ব করে, পরের বর্ণ দ্বিত্ব করে। তাহলে দেখেন এখানে পূর্ণ এই পর্যন্ত ঠিক আছে। বিসর্গের পরের বর্ণ কি রয়েছে? পয়ের সু, প রয়েছে। তাই দেখেন প দ্বিত্ব হয়েছে, প, তারপর পয়ের সু, দন্তার নয়ে ঔকার। তো পূর্ণ 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 বিসর্গ কি রয়েছে? যদি শব্দের মাঝে বা শব্দের মাঝে বা থাকে, তাহলে কি হয়? দ্বিত্ব করে। আর শব্দের শেষে থাকলে কি করে? এ উচ্চারণ হয়ের মতো হয়। তো আমাদের খণ্ডক্ত যে উচ্চারণ, এটা কি আমরা খণ্ডক্ত বা ধ্বনি প্রকরণের ক্লাস হয়, তখন কিন্তু আমরা বলি এটা অর্ধেক্ত। এটা কি তো বলেন তো? এটাকে আমরা বলি অর্ধেক্ত। তো খণ্ডক্তটা কি হচ্ছে? অর্ধেক্ত। অর্ধেক্ত অর্ধেক্তে কি দেখেন এখানে তৎকালীন শব্দের অর্থ কি? শব্দ কি? তৎকালীন শব্দে কি রয়েছে? খণ্ডক্ত রয়েছে। কিন্তু এটা উচ্চারণে কি হবে? তৎকালীন ত হবে। তৎসম শব্দে খণ্ডক্ত রয়েছে, তাই উচ্চারণে কি হবে? তৎসম হবে। তো পরবর্তীতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে দন্তান্ন বা মধ্যাহ্ন যেটাই থাকুক, বানানে দন্তান্ন বা মধ্যাহ্ন যেটাই থাকুক, বস কিন্তু দন্তান্ন, মানে উচ্চারণে হবে কি? দন্তান্ন হবে। এই মন বানানে দেখেন ময়ৌকার দন্তান্ন মন, মানে দন্তান্ন না মধ্যাহ্ন, কোনটা আসল মন? তো এখন তো আমাদের বানানে লিখতে গেলে দুইটাই ব্যবহার হয়, দুই ধরনের মন বানানে, কিন্তু উচ্চারণে ভাই দন্তান্ন এর মনটাই মন, আর বাকি সব কি? এই আনমন। তো এখন দেখেন এই যে মন বানানে দন্তান্ন, উচ্চারণে কি? দন্তান্নই আছে। কিন্তু এই মন বানানে মধ্যাহ্ন, উচ্চারণে কিন্তু কি হয়ে গেছে? দন্তান্ন হয়ে গেছে। অরুণ শব্দের বানানটা দেখেন, অরুণ শব্দের বানানে অরয়রস্যু মূর্ধান্য অরুণ। তো এই অরুণ বানানে দেখেন অ এর পরে কি রয়েছে? রস্যু রয়েছে, তাই কারণে এই অ এর উচ্চারণটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তারপর র, আর এখানে মধ্যাহ্ন কি হয়ে গেছে? দন্তান্ন হয়ে গেছে। এখানে একটা হসন্ত হবে। অরুণ বানানে কি হবে? একটি হসন্ত হবে। তো আমরা এখানে দেখলাম ব্যঞ্জন বর্ণের কিছু বর্ণের উচ্চারণ গুলো, যেগুলো আমাদের পরবর্তীতে শব্দের উচ্চারণ লেখার ক্ষেত্রে কাজে দিবে। তো দেখেন পরবর্তীতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আরো কিছু বর্ণের উচ্চারণ দেখবো, সেই বর্ণের উচ্চারণ গুলো এখানে দেখি। তো আরো কিছু বর্ণের উচ্চারণ গুলোর মধ্যে দেখেন প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি? প্রথমে আমাদের রয়েছে বর্গীয় জ বা অন্তস্থীয় জ। আমরা এতক্ষণ ধরে এগুলো কিন্তু লিখেছি, কয়েকটা বানানে আমরা উচ্চারণ লিখেছি। তো সেটা হচ্ছে কি? বর্গীয় জ বা অন্তস্থীয় জ যেটাই থাকুক, উচ্চারণে কি হয় ভাই? বর্গীয় জ হয়। যেমন হজরত, উচ্চারণে বর্গীয় জ হজরত। যদি, উচ্চারণে কি? যদি। এই অয়ের পরে রস্বই রয়েছে, তাই অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে গেছে? ও এর মতো হয়ে গেছে, তাই এখানে যদি। তারপরে দেখেন এই যে আমরা এগুলো অনেক কয়টা শব্দে আমরা দেখেছি, তালেবস্য মূর্ধন্য স দন্তস্ব। ভালোভাবে, তালেবস্য মূর্ধন্য স দন্তাস্ব যেটাই থাকুক, বস কিন্তু তালেবস্য উচ্চারণের ক্ষেত্রে। তার মানে উচ্চারণে শুধু কি হয়? তালেবস্য হয়। যেমন দেখেন সময় বানানে দন্তাস্ব, উচ্চারণে হয়ে গেছে কি? তালেবস্য। ভাষা বানানে মূর্ধন্য স, উচ্চারণে হয়ে গেছে কি?
তালেব্য স। তারপরে পরবর্তীতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই তালেব্য স মূর্ধন্য স এবং দন্তস্ব। তালেব্য স মূর্ধন্য স এবং দন্তস্ব এই বর্ণের সাথে, এই বর্ণগুলোর সাথে যখন রিকার বা রফলা যুক্ত হবে, তালেব্য স মূর্ধন্য স দন্তস্ব এগুলোর পরে যখন কি রিকার বা রফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে কেমন? তখন তার উচ্চারণ হবে দন্তাস্বয় রিকার বা দন্তাস্বয় রফলা। তখন কিন্তু আর তালেব্য স হবে না, তখন যে কোনোটার সাথে থাকলেই কি হবে? দন্তাস্বয় রিকার বা দন্তাস্বয় রফলা। যেমন দেখেন একটি শব্দের বানানে কি রয়েছে? শ্রাবণ। শ্রাবণ বানানে কি? তালেব্য শয়ে রফালা, শ্রাবণ। তো এই শ্রাবণ শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি হবে? দন্ত শয়ে রফালা আকার ব দন্তান্ন, এখানে একটা হসন্ত চিহ্ন হবে, মধ্যাহ্নটা দন্তান্ন হয়ে যাবে শ্রাবণ। সৃষ্টি বানানে দেখে দন্ত শয়ে রিকার রয়েছে, তাই এখানে আর চেঞ্জ হবে না, তালেব্য স হবেই না, কারণ শিখছি আমরা তালেব্য স মধ্যাহ্ন স দন্তস্ব এর পরে যখন কি থাকে রিকার বা রফালা থাকে তখন কি হয়? দন্তস্ব হয়। তাই এই সৃষ্টি বানানে দেখেন সৃষ্টি। তারপরে দেখেন রেফ। এই রেফ যদি শব্দের মাঝে থাকে, আমরা অনেক কয়টা বর্ণ দেখে ফেলেছি, শব্দের মাঝে যদি রেফ থাকে রেফের উচ্চারণটা র হবে এবং যে বর্ণের উপরে রেফ থাকবে ওই বর্ণের আগে রেফের উচ্চারণ হবে। যে বর্ণের উপরে রেফ থাকবে, রেফ কি বলছি আমরা? ওই বর্ণের আগে রেফের উচ্চারণটা হবে। যেমন দেখেন চর্যাপদ। এই চর্যাপদের জয়ের উপরে কি রয়েছে? রেফ রয়েছে, তার কারণে কি এখানে অ। আর বলছি যে শব্দের প্রথমে অ থাকলে অ এর পরে যদি রেফ থাকে তাহলে সেই রেফের উচ্চারণ কি হবে? ঔকার হয়ে যাবে রেফের উচ্চারণটা। তো তার কারণে এখানে চর্যাপদের চর্য, চর চয়ৌকার চর্য, আর এই রেফের উচ্চারণ র চর্যা। তারপর জ থাকলে কি হবে? বর্গীয় জ থাকলে অন্তস্থীয় জ হবে, অন্তস্থীয় জ থাকলে বর্গীয় জ হবে, চর্যা পদ। তো এখানে চর্যাপদের উচ্চারণ এর ক্ষেত্রে এই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করলাম। পরবর্তীতে দেখেন ক্ষীয় বর্ণের উচ্চারণ। এই ক্ষীয় বর্ণের উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু ভালো মতো ডিটেইলি দেখতে হবে। আমরা যদি এই জায়গাতে একটু দেখার চেষ্টা করি ক্ষীয় বর্ণটাই, এই ক্ষীয় বর্ণটা শব্দের প্রথমেও বসে, শব্দের মাঝেও বসে। শব্দের প্রথমেও বসে, শব্দের কোথায় বসে? মাঝে বসে। তো শব্দের প্রথমে বসলে এর উচ্চারণ একরকম হয়, শব্দের মাঝে এবং শেষে বসলেও এর উচ্চারণ কি হয়? আরেক রকম হয়। তো আমরা দুই ভাবে শিখবো। এটা যদি শব্দের প্রথমে হয়, এটা যদি উচ্চারণ যদি শব্দের কি হয়? প্রথমে থাকে, তাহলে তার উচ্চারণ হবে ক্ষয়ের মতো, তার উচ্চারণ হবে ক্ষয়ের মতো। এটা যদি শব্দের মাঝে বা শেষে থাকে, এটা যদি শব্দের মাঝে বা কি কোথায় থাকে? শব্দের যদি শেষে থাকে তাহলে এর উচ্চারণ হবে কয়ে হস ক্ষয়ের মতো, কয়ে হস ক্ষয়ের মতো হবে। ঠিক আছে? তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো, ক্ষয়ের মতো। আর শব্দের মাঝে বা যদি শেষে থাকে তাহলে তার উচ্চারণ হবে কি? কয়ে হস ক্ষয়ের মতো। যেমন দেখেন যেটা আমাদের জীবনে খুব বেশি হতে থাকে সেটা হচ্ছে কি? এই যে ক্ষতি। এই ক্ষতি শব্দের বানানের উচ্চারণটা কি হবে? দেখেন এই ক্ষতি শব্দের উচ্চারণের বানানটা কি? তো এই মানে উচ্চারণটা কি হবে? উচ্চারণটাকে নাকি ক্ষীয় আছে কোথায়? শব্দের প্রথমে। এখন ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ কে হবে? উচ্চারণ হবে হচ্ছে ক্ষয়ের মতো। তাই এখানে হবে কি? ক্ষতি। তারপরে দেখেন যেটাতে আমরা যেটা আপনারা যেটাতে খুবই কম সেটা হচ্ছে কি? দক্ষতায় আপনাদের দুর্বল। তাহলে এই দক্ষ শব্দের উচ্চারণটা দেখেন, দক্ষ শব্দের উচ্চারণে ক্ষীয় রয়েছে কি? শব্দের শেষে রয়েছে। যদি শব্দের শেষে থাকে তাহলে কয়ে হস ক্ষয়ের মতো হয় ক্ষীয়র উচ্চারণ। তাহলে এটার উচ্চারণটা কি হবে? দয়ে ঔকার। কেন দয়ে ঔকার হচ্ছে? কারণ দয়ের সাথে একটা অ রয়েছে, আর অ এর পরে আদ্য এর পরে যদি ক্ষীয় থাকে তাহলে তার উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। তাই দয়ে ঔকার ক ক্ষয়ে ঔকার দক্ষ। তাহলে দেখেন এই দক্ষ শব্দের উচ্চারণটা আমরা কি দেখতে পাচ্ছি? শব্দের মাঝে বা শেষে থাকার কারণে এর উচ্চারণ কয়ে হস ক্ষয়ের মতো হচ্ছে। তো এখন এই যে আমাদের মানে ক্ষীয় বর্ণের যে উচ্চারণটা, এটা শব্দের মাঝে থাকলে একরকম হয়, শব্দের শেষে থাকলে আরেক রকম হয়। তো আমরা এই ক্ষীয় বর্ণের উচ্চারণে আমরা আরো উদাহরণ লিখতে পারি। আমরা কক্ষ লিখতে পারি, আমরা কক্ষ লিখতে পারি। কক্ষর উচ্চারণটাও ঠিক তেমনই হবে, কয়ৌকার কয়ে হস ক্ষয়ৌকার ক্ষয়ৌকার।
কক্ষ, তাহলে আমরা ক্ষীয় বর্ণের উচ্চারণ যদি শব্দের প্রথমে থাকে তাহলে ক্ষয়ের মতো, আর যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে কয়ে হস ক্ষয়ের মতো হয় ক্ষীয় বর্ণের উচ্চারণটা। তো আমরা এখানে ক্ষীয় বর্ণের উচ্চারণে যে আমরা অক্ষ, দক্ষ, কক্ষ এটা দেখছি। তো পরবর্তীতে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে কি ধয়ে জফলা। শব্দের উচ্চারণে যদি কি থাকে, ধয়ে জফলা যদি থাকে, শব্দের বানানে যদি ধয়ে জফলা থাকে তাহলে উচ্চারণে হয় দয়ে হস ধয়ের মতো। উচ্চারণে কি হয়, দয়ে হস ধয়ের মতো হয়। তো দেখেন এই মধ্যাহ্ন বানানটাতে দেখেন, মধ্যাহ্নতে এখানে কি ধয়ে জফলা আছে, মধ্যাহ্নতে ধয়ে জফলা থাকার কারণে দেখেন এখানে কি হচ্ছে মধ্যাহ্ন। এখানে হয় নয়ের কেন উচ্চারণটা কেমন হচ্ছে এটা আমরা দেখবো একটু পরে। তো আপাতত আমরা এটা বুঝতে পেরেছি যে মধ্যাহ্ন উচ্চারণের ক্ষেত্রে কি হবে, মানে ধয়ে জফলা থাকলে কি হয়, দয়ে হস ধয়ের মতো হয় উচ্চারণের ক্ষেত্রে। এই আহ্বান শব্দের উচ্চারণটা দেখি আমরা, আহ্বান শব্দের উচ্চারণটা আমরা একটু এই জায়গাতে দেখব। সেটা আহ্বান শব্দের উচ্চারণের ক্ষেত্রে আমাদের বহুবার বোর্ড কোশ্চেনে এই প্রশ্নটা এসেছে, বহুবার আমাদের এই নিয়মটা থেকে আমাদের প্রশ্ন আসছে, এবং এই শব্দ উদাহরণে এই উদাহরণটাই আমাদের কি বারবার এসেছে এই উচ্চারণের নিয়মের ক্ষেত্রে। তো আমরা এই জায়গাতে যদি আমরা দেখি হয়ে বয়ে শব্দের উচ্চারণ কিভাবে আমরা লিখব। হয়ে বয়ে শব্দের উচ্চারণ হয় ব এভাবেও থাকতে পারে, আবার হয় ব এভাবেও থাকতে পারে। তো এই হয় বয়ে শব্দের উচ্চারণ লেখার ক্ষেত্রে আমাদের প্রথমত দুইটা জিনিস ফলো করতে হবে। এই হয় বয়ের আগের বর্ণকে আমরা দেখতে হবে, হয় বয়ের আগে কোন বর্ণ রয়েছে। হয় বয়ের আগের বর্ণের উপর ভিত্তি করে আমাদের এই হয় বয়ের উচ্চারণের কি হবে, দুই ধরনের হয়ে থাকবে। তো আমরা দেখব যদি হয়ে ব যুক্ত বর্ণ শব্দ যদি আমাদের উচ্চারণ করতে দেয় এবং তার আগে যদি কি থাকে অ বা আ থাকে, অ বা কি থাকে আ থাকে, তাহলে উচ্চারণ হবে এক ধরনের। আর অ বা আ না থেকে যদি কি থাকে অন্য স্বর থাকে, অ বা আ না থেকে যদি কি থাকে অন্য স্বর থাকে, তাহলে তার উচ্চারণ হবে অন্য ধরনের। তো এই হয় বয়ের উচ্চারণের ক্ষেত্রে দেখেন আমরা যে বিষয়টা, হয় বয়ের উচ্চারণে যদি কি থাকে, হয় বয়ের আগে যদি অ বা আ থাকে, হয় বয়ের আগে যদি কি থাকে অ বা আ থাকে, তাহলে তার উচ্চারণ হয় ও এবং ভয়ের মতো, ও এবং কিসের মতো, ভয়ের মতো। আর এখানে দেখেন এই হয় বয়ের আগে যদি কি থাকে অন্য স্বর থাকে, হয় বয়ের আগে যদি কি থাকে অন্য স্বর যদি থাকে, তাহলে এই হয় বয়ের উচ্চারণটা হবে কিসের মতো, রস্যু এবং ভয়ের মতো, রস্যু এবং কিসের মতো, ভয়ের মতো হবে এর উচ্চারণ। যেমন আমরা যদি উদাহরণ দেখি একটা শব্দ, সেটা হচ্ছে কি আহ্বান। সবচেয়ে বেশিবার আসা এখান থেকে বা এই নিয়ম থেকে যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি আহ্বান। এই আহ্বান শব্দটার উচ্চারণের ক্ষেত্রে দেখেন আহ্বান শব্দের কি রয়েছে, হয় ব রয়েছে, এবং হয় বয়ের আগে কি রয়েছে অ বা আয়ের আ রয়েছে। এখন অ বা আয়ের আ থাকলে সেই উচ্চারণ অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো হবে। তো তাহলে এখানে কি হচ্ছে দেখেন তো আউ ভান, আউ ভান, তাহলে এর উচ্চারণ কি আহ্বান। যদি আমরা দেখি অন্য অন্য উচ্চারণ দেখি, যদি গহ্বর দেখি, গহ্বর দেখি, এখন দেখেন এই গহ্বর শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি হ ব আছে, এখন হয় বয়ের আগে কি রয়েছে গ রয়েছে, এখন গয়ের সাথে কোনো কার নাই, তার মানে কি রয়েছে একটা অ রয়েছে, তাহলে এর উচ্চারণ কি ও এবং ভয়ের মতো। তাহলে এখানে কি হবে গৌ ভর, গৌভর। কিন্তু যদি আমরা লিখি জিওভা, যদি আমরা কি লিখি জিওভা লিখি, এই জিহ্বা বানানোর উচ্চারণ লিখি, তাহলে কি হবে এখানে হয় বয়ের আগে এখন দেখেন তো অ বা আ বাদে অন্য স্বর চলে এসেছে না, অ বা আ বাদ দিয়ে অন্য স্বর চলে এসেছে না, তাহলে অন্য স্বর আসলে কি হবে, এখন এই জিহ্বার উচ্চারণের কি হবে, এখানে অন্য স্বর থাকলে অশ্ব এবং ভয়ের মতো হয়ে যাবে না, তাই এখানে কি হবে জিউ ভা, জিউ ভা। আমি আশা করি বুঝাইতে পারছি হয় বয়ের উচ্চারণের নিয়ম। হয় বয়ে যুক্ত ব্যঞ্জনে উচ্চারণ লেখার সময় এর আগের ইমিডিয়েট আগের বর্ণটাকে আমাদের করতে হবে, লক্ষ্য করে উচ্চারণ শিখতে হবে। তো আমাদের পরবর্তীতে যেটা রয়েছে সেটা দেখেন, এই হয়ে জফলা যদি থাকে শব্দের বানানে যদি কি থাকে, শেষে যদি শব্দের বানানের শেষে যদি কি থাকে হয়ে জফলা যদি থাকে, তাহলে উচ্চারণে কি হবে, উচ্চারণ লেখার সময় এই জ এবং ঝ হবে, জ এবং কি হবে ঝ হবে।
শেষে, যেমন দেখেন সহ্য, যেটা উচ্চারণের ক্ষেত্রে কি জ এবং ঝয়উকার সহ্য। ঐতিহ্য, ঐতিহ্যের ক্ষেত্রে কি অ এবং রস্যু, তারপর তয়ের শিবর্গের জ এবং ঝ, জয়ে ঝ। এখন এই যে শব্দের বানানে যদি কি থাকে, জয়ীয় থাকে, শব্দের বানানে যদি কি থাকে, শব্দের প্রথমে যদি জয়ীয় যুক্ত থাকে, তাহলে তার উচ্চারণ হয় গয়ে চন্দ্রবিন্দু জফালা, গয়ে চন্দ্রবিন্দু জফালা। শব্দের বানানের প্রথমে যদি কি থাকে, জয়ীয় থাকে, তাহলে তার উচ্চারণে কি হয়, গয়ে চন্দ্রবিন্দু জফালা। যেমন দেখেন জ্ঞান শব্দের উচ্চারণে কি, গয়ে চন্দ্রবিন্দু আকার দন্তান্ন, জ্ঞান। ঠিক আছে, যেটা আমাদের খুব কম থাকে। তারপরে দেখেন শব্দের মাঝে যদি থাকে কি, মাঝে যদি থাকে হচ্ছে কি যে জয়ীয় থাকে মাঝে, এবং শেষে যদি কি থাকে, জয়ীয় যদি থাকে, তাহলে তার উচ্চারণ লেখার সময় কি হবে, গয়ে হস গয়ে চন্দ্রবিন্দু, গয়ে হস এবং কি গয়ে চন্দ্রবিন্দু। যেমন দেখেন বিজ্ঞপ্তি শব্দটা দেখেন, বিজ্ঞপ্তি শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি, বিজ্ঞপ্তি, গয়ে চন্দ্রবিন্দু ঔকার প তয়ে রস্যি, বিজ্ঞপ্তি। তো আমরা এই 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 কনসেপ্ট গুলো আশা করি বুঝতে পেরেছি। আমরা এবার উচ্চারণের ডিটেইলি নিয়মে যাওয়ার আগে আমরা আর কয়টা বর্ণের উচ্চারণ শিখব। সেই বর্ণের উচ্চারণ গুলোর ক্ষেত্রে এখানে আমরা দেখব, সেটা হচ্ছে কি, ইও যদি যুক্ত ব্যঞ্জনের, ইও যদি কি থাকে, ইও যদি যুক্ত ব্যঞ্জনের প্রথমে থাকে, ইও যদি কি থাকে, ইও যদি যুক্ত ব্যঞ্জনের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ এক রকমের হয়, আর ইও যদি যুক্ত ব্যঞ্জনের শেষে থাকে তাহলে তার উচ্চারণ আরেক রকমের হয়। এখন আমরা এই ইও প্রথমে থাকবে কিভাবে চিনবো, ইও শেষে থাকবে কিভাবে। যেমন মনে করেন কি যে এখানে একটা বানান লিখলাম, এই এটা আমাদের ইও বর্ণ, কিন্তু আমাদের এইরকম থাকে না, ইও জ। এখন এই যেখানে এই ইওর এই যে মাথাটা যদি আমাদের থাকে যুক্ত ব্যঞ্জনে, তাহলে মনে করতে হবে যে ইও যুক্ত ব্যঞ্জনের প্রথমে আছে, ইও যুক্ত ব্যঞ্জনের প্রথমে আছে। আর যদি মাথা না থাকে তাহলে মনে করতে হবে কি, ইও যুক্ত ব্যঞ্জনের পরে আছে। যেমন আমাদের এই যে বিজ্ঞান বানানে আমরা কি এইভাবে লিখি না, ইও জ। তো এখানে কি মাথা নাই, তার কারণে কি ইও, ইও কি রয়েছে, শেষে রয়েছে। ইও যদি শব্দের বানানে যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হয় নয়ের মতো, আর যদি শেষে থাকে তাহলে হয় কি, চন্দ্রবিন্দুর মতো। যেমন দেখেন সঞ্চয় শব্দের ক্ষেত্রে ইও কি রয়েছে, মাথা প্রথমে রয়েছে, তাই সঞ্চয় শব্দের বানানের ক্ষেত্রে সন, এই ইওর পরিবর্তে দন্তান্ন হয়েছে। তারপরে দেখেন গঞ্জনা, ইও প্রথমে মাথা রয়েছে, তার কারণে দন্তান্ন, গঞ্জ না। তারপরে দেখেন প্রপঞ্চনা, এই যে প্রপঞ্চনা, ইও চ আছে, তাহলে ইও এখানে আগে রয়েছে তাই। কিন্তু দেখেন এই জ্ঞান, জ্ঞানে কি রয়েছে, ইও কোথায় রয়েছে, ইও শব্দের এর শেষে রয়েছে। তার কারণে দেখেন ওই যে ইও জ থাকার কারণে গয়ে জফালা, চন্দ্রবিন্দুটা কেন আসছে, ইও শেষে থাকার কারণে আসছে। বিজ্ঞানের উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্ট, বিজ্ঞানের উচ্চারণটা নিয়ম মানলেও এখানে কিন্তু একটা জফলা চলে আসে এক্সট্রা, এটা আপনাদের একটু মনে রাখতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমরা উচ্চারণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিছু শব্দের উচ্চারণ বা কিছু বর্ণের উচ্চারণে আমরা এখানে দেখব যুক্ত ব্যঞ্জন গুলোর উচ্চারণের ক্ষেত্রে, যে উচ্চারণের গুলো আমাদের বারবার প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে, কিন্তু আমরা মানে ঠিক মতো ও মানে লিখতে পারি না। যেমন দেখেন আমাদের এই যে এই যুক্ত ব্যঞ্জন গুলো তো আমরা আমরা মোটামুটি জানি এগুলোর মধ্যে কি রয়েছে। তারপরে আমরা এই যে এইটা দেখতে পারি, তারপরে আমরা এইটা দেখতে পারি, এই এই যে এই যুক্ত ব্যঞ্জন গুলো, এইগুলো যদি আমরা ভাঙি তাহলে তো আমরা মোটামুটি এগুলো আমরা বুঝতে পারি যে এগুলোর মধ্যে আমাদের কি রয়েছে। তাহলে এটার মধ্যে আমাদের কি রয়েছে, হ যোগ ম রয়েছে, হ যোগ ম রয়েছে। এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে আমাদের হ যোগ দন্তন্য না মূর্ধন্য রয়েছে। এটার মধ্যে কি হ যোগ দন্তন্য না মূর্ধন্য রয়েছে, এটা দেখতে হবে। কিন্তু এটা আমরা জানি যে হ এর সাথে এটার কি রয়েছে, ল রয়েছে। এখন এখানে কোনটাতে দন্তন্য আর কোনটাতে মূর্ধন্য, কোনটাতে দন্তন্য কোনটাতে মূর্ধন্য, এই জিনিসটা আমরা এখানে একটু দেখতে পারি। এই যে এটা হচ্ছে মূর্ধন্য আর এটা কি দন্তন্য। এখন দন্তান্নটা দেখতে কি সুন্দর, আর মূর্ধন্যটা দেখতে কি উল্টা টিকটক আইকনের মতো, উল্টা কি টিকটক আইকনের মতো। তো এই উল্টা টিকটক আইকনের মতো থাকার কারণে, মূর্ধন্যটা উল্টা টিকটক আইকনের মতো থাকার কারণে এত টিকটক। তো এখন যে ছেলে মেয়ে টিকটক করে বা যারা টিকটক করে তাদেরকে কি মানে বাবা মা ভালো চোখে দেখে? নিঃসন্দেহে দেখে না, যদিও এখন সেগুলোতে টাকা ইনকাম, এগুলো সেটা আলাদা বিষয়। তো এই খারাপ ছেলে মেয়েকে বাবা মা সবসময় পায়ের নিচে পিষে রাখে।
কি করে, অত্যাচারের উপরে রাখে, পায়ের নিচে পিষে রাখে। তো এর কারণে এই যে পায়ের নিচের যে ন, সেটা ভাই এই টিকটকের মধ্যাহ্ন আর ভালো ছেলে মেয়েদের বাবা মা কোলে পিঠে করে মানুষ করে, তাই এই কোলে পিঠের ন হচ্ছে কি দন্ত ন ন। তো এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি আমাদের উচ্চারণের লেখার ক্ষেত্রে থাকে, এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি উচ্চারণ লেখার সময় যদি আমাদের কি থাকে, তাহলে এই যে আমাদের এইগুলো প্রথম ব্যঞ্জন, এইগুলো কি আমাদের দ্বিতীয় ব্যঞ্জন। মনে রাখতে হবে এই প্রথম ব্যঞ্জনের উচ্চারণ পরে হয়, আর দ্বিতীয় ব্যঞ্জনের উচ্চারণ প্রথমে হয়। দ্বিতীয় ব্যঞ্জনের উচ্চারণ প্রথমে হয় আর প্রথম ব্যঞ্জন উচ্চারণের কি হয়, পরে হয়। যেমন আমরা যদি উদাহরণ লিখি আমরা, তাহলে আরো বিষয়গুলো আমাদের কাছে সোজা হয়ে যাবে। যেমন দেখেন আমরা এখানে প্রথমে যে শব্দটা লিখলাম সেটা হচ্ছে ব্রাহ্মণ। তারপরে আমরা লিখতে পারি কি চিহ্ন লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি পূর্বাহ্ন, পূর্বাহ্ন লিখতে পারি, আমরা আহ্লাদি লিখতে পারি, যেটা খুব আসছে। এই উচ্চারণটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে এবং প্রতি বছরই এটা থেকে প্রশ্ন থাকেই। এখন ব্রাহ্মণের দেখেন এই যে প্রথমের যে ব্রা আছে, এই ব্রা ধরার দরকার নাই, মানে ওটার কথা বলছি না, আমি বর্ণের উচ্চারণের কথা বলছি। মানে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন কি হয় না, উচ্চারণে মানে ভাঙা হয় না। তারপর দেখেন হয়ে ম, এখন হয়ে ম থাকলে কি ময়ের উচ্চারণ আগে হবে আর হয়ের উচ্চারণ পরে হবে, তাই এখানে কি ব্রাহ্মণ, ব্রাহ্ম কি হন, ব্রাহ্মণ। তারপরে দেখেন এখানে চিহ্ন, চিহ্নের উচ্চারণের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই, চয় রস্যি দন্তান্ন অহয়ৌকার চিহ্ন। তারপরে এখানে পূর্বাহ্নর ক্ষেত্রে কি দেখতে পারি আমরা, পয়ের রস্যু দীর্ঘ থাকলে কি হয়, রস্যু হয়। পুর এখন কি রেফ কি বর্ণেতে রূপান্তরিত হবে, পুর বান হো, পূর্বাহ্ন। এখানে কি মধ্যাহ্ন দন্তান্নয়ে পরিণত হবে, পূর্বাহ্ন। আহ্লাদির ক্ষেত্রে কি হবে দেখেন, আল হা দি, আহল আদি। ঠিক আছে, এই যে এই বর্ণগুলোর উচ্চারণের ক্ষেত্রে, এই বর্ণগুলোর উচ্চারণের ক্ষেত্রে কি হবে, এই যুক্ত ব্যঞ্জনগুলো দ্বিতীয় বর্ণের উচ্চারণ প্রথমে হয়, প্রথম বর্ণের উচ্চারণ পরে হয়, শেষে হয়। তো এখান থেকে আমাদের প্রত্যেক বছর দেখা যায় যে এই যুক্ত ব্যঞ্জনগুলো থেকে 1 থেকে 2টা আমাদের প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষা বা প্রতিটি বোর্ড পরীক্ষাতে কমন পড়তে দেখা যায়। তো এই যুক্ত ব্যঞ্জনগুলোর উচ্চারণগুলো একটু আপনারা কি করবেন, সিরিয়াসলি ভালোভাবে আপনারা হচ্ছে কি যে মাথায় রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন আমাদের পরবর্তীতে উচ্চারণের যে নিয়মগুলো আমরা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন উচ্চারণে নাসিক্য ব্যঞ্জন যদি লোপ পাই, ও ইও ন ন ম, ও ইও ন ন এবং ম, এই ব্যঞ্জনগুলো যদি লোপ পাই তাহলে সেখানে কি হয়, চন্দ্রবিন্দু হয়। যেখানে চন্দ্রবিন্দু হয়, যেমন দেখেন শ্মশান, স্মরণ এর ক্ষেত্রে চন্দ্রবিন্দু, স্মারক এর ক্ষেত্রে চন্দ্রবিন্দু। তারপর শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে এই যুক্ত ব্যঞ্জন হসন্ত দিয়ে ভেঙে লিখতে হয়। প্রথমটির নিচে হসন্ত এবং দ্বিতীয়টির নিচে ঔকারান্ত হয়। যুক্ত ব্যঞ্জনের পরেরটাতে কি হয়, ঔকার হয় বা ঔকারান্ত হয়, হতে দেখা যায়। এখন দেখেন পরবর্তীতে আমরা এবার হচ্ছে কি যে উচ্চারণের ডিটেইলি আমরা শিখবো। সেটা এই যে এখান থেকে আমরা দেখেন উচ্চারণের ক্ষেত্রে অদ্য অধ্বনির উচ্চারণে আমরা যেটা শিখেছি প্রথমে, যে আমাদের পরীক্ষায় লিখতে আসে, আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয় যে আদ্য অধ্বনির 5টা উচ্চারণের নিয়ম লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে শিখবো, আমরা একটা নিয়ম শিখলেই এই 5টা প্রশ্নের উচ্চারণের নিয়ম আমরা কি করতে পারি, একদম হচ্ছে কি যে জেনে যেতে পারি বা শিখতে পারি। দেখেন আমাদের এখানে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে কি, শব্দের প্রথমে যদি আদ্য অ থাকে, শব্দের প্রথমে যদি কি থাকে, আদ্য অ থাকে এবং এই অ এর পরে যদি কি থাকে, রস্বই দীর্ঘ, এই রস্য দীর্ঘ, রেপ রফালা জফালা ক্ষীয় এবং জয়ীয় থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়, ও এর মতো হয়। আপনারা যারা 5টা উচ্চারণের নিয়ম লিখতেছেন তারা এইটাকেই আপনি 5টা বানাইতে পারেন। আপনি এইটা একটা বানাইতে পারেন, শব্দে আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়, একটা হয়ে গেছে। তারপর আপনি এটা লিখতে পারেন, আদ্য অ এর পরে যদি রস্য দীর্ঘ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়, 2টা হয়ে গেছে। তারপরে আপনি এটা লিখতে পারেন,
আদ্য অয়ের পরে যদি কি থাকে, রিকার বা রেফ থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। আপনি লিখতে পারেন আদ্য অয়ের পরে যদি কি রফালায় বা জফালা থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। আপনি চাইলে আদ্য অয়ের পরে যদি ক্ষিয় থাকে, তাহলে ক্ষিয়র উচ্চারণ অয়ের উচ্চারণ ও এর মতো হয়। যেমন আদ্য অয়ের পরে যদি জয়ও থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। এভাবে আপনি লিখতে পারেন। যেমন এই যে আমরা এই উচ্চারণগুলো যদি আমরা এখন লিখি দিই, তাহলে কি হবে? অভি ধান, অভিধান। তারপরে দেখেন অনুমান, কি রয়েছে? রস্যু রয়েছে, অনুমান, অনুমান। তারপরে দেখেন এই যে গভীর, এই গভীরের কি হবে? গয়ৌকার, ভয়েরস্যি আর র, গভীর। আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখেন এই যে গ্রহ, এই গ্রহর উচ্চারণটা কি হবে? গয়রফলা উকার হ, গ্রহ, হয় হস, গ্রহ। ঠিক আছে। তো আমাদের আদ্য এর আরেকটা উচ্চারণের নিয়ম আছে। তাহলে আমাদের এই এখন দেখেন আদ্য অ আদ্য অ মানে শব্দের প্রথমে যদি অ থাকে এবং অ এর পরে যদি কি থাকে, নেতিবাচক বা নাবোধক বা নেতিবাচক বোঝায়। আদ্য অ এর পরে যদি কি থাকে, আদ্য অ এর পর শব্দের প্রথমে যদি শব্দের প্রথমে যদি অ থাকে এবং ওই অটা যদি নেতিবাচক বা নাবোধক অর্থে ব্যবহার করতে বলে বা বিপরীত করার ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়? অ এর মতোই হয়। আমরা এই যে এখানে শিখছি না, অ এর পরে রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, রিকার, রেফ, রফলা জফলা ক্ষিয় জয়ও থাকলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। কিন্তু এইগুলো থাকার পরে অ এর উচ্চারণ ও এর মতো হবে না। কখন? তখন যখন ভাই এই অ দ্বারা কি নাবোধক, নেতিবাচক বা বিপরীত বোঝাবে, তখন সেই অ এর উচ্চারণ অ এর মতোই থাকে, মানে অবিকৃত থাকে। যেমন দেখেন অবিচার শব্দটা কি আমাদের? অবিচার। এই অবিচার শব্দের কি অ এর পরে রস্বই রয়েছে, তাহলে এই অ এর উচ্চারণ ও এর মতো হওয়ার কথা। কিন্তু দেখেন বিচার শব্দটার নেতিবাচক বা বিপরীত করেছে কি অ শব্দটা। এখন বিচার শব্দটার নেতিবাচক বা বিপরীত করার কারণে সেই অ এর উচ্চারণ কি থাকবে? অ এর মতোই থাকবে। অ বি অবিচার, অবিচার। তো দেখেন এখানে তারপরে দেখেন অধীর, এই ধীর শব্দটার কি করছে? বিপরীত করছে অধীর শব্দটা দ্বারা। তাই এখানে কি হবে? ও ধয়ে রস্যি আর র, কি? ও ধীর। তারপরে দেখেন এই যে অমূল্য, অমূল্যর কি হবে? অ ময়েরস্যু ল লয়ে উকার লো, অমূল্য। তো এইভাবে লয় উকার কেন দুইবার হয়েছে আমরা দেখবো এটা। অমৃত, অ ময়রিকার তয় উকার তো, অমৃত। অটুট, অ অটুট। ঠিক আছে। তারপরে দেখেন অব্যয়, এই অব্যয়ের উচ্চারণ কি হবে? অ এর মতো থাকবে। অব্যয়। তো এখন এই যে শব্দের উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম এখানে, সেটা হচ্ছে কি শব্দের উচ্চারণের ক্ষেত্রে আমরা অ এর পরে রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, রি, রফালা জফালা ক্ষিয় জয়ীয় থাকলে সেই অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। কিন্তু এই অ দ্বারা যদি নেতিবাচক বা হচ্ছে নাবোধক বোঝায়, তখন সেই অ এর উচ্চারণ অ এর মতোই থাকে, মানে প্রকৃতই থাকে। তো আমরা এখন ফলার উচ্চারণ গুলো শিখবো। আমরা 3টা নিয়মের মধ্য দিয়ে সমস্ত ফলার উচ্চারণ গুলো আমরা শিখে ফেলবো। এখন এই 3টা নিয়ম কি কি? একটা ফলা শব্দের কয়টা জায়গায় বসতে পারে? দুঃখিত। একটি ফলা শব্দের 3টি জায়গায় বসতে পারে। একটি ফলা শব্দের কয়টি জায়গায় বসতে পারে? 3টি জায়গায় বসতে পারে। এই 3টি জায়গায় কোন 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 3টি জায়গা? দেখেন এই 3টি জায়গায় বলতে শব্দের প্রথমে বসতে পারে, প্রথম বর্ণের সাথে ফলা বসতে পারে, শব্দের দ্বিতীয় বর্ণের সাথে ফলা বসতে পারে, শব্দের শেষ মানে মাঝে বর্ণের সাথেও ফলা বসতে পারে, শব্দের শেষ বর্ণের সাথেও ফলা বসতে পারে। তো আমাদের এই ফলার উচ্চারণগুলো শেখার ক্ষেত্রে আমরা এই 3টা সিকোয়েন্স মেনটেন করবো এবং সবগুলোর উচ্চারণ আমরা একসাথে শিখবো। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফলা যদি শব্দের প্রথমে থাকে। কোথায় থাকে? শব্দের যদি প্রথমে যদি এই ফলাগুলো থাকে, তাহলে এই ফলার উচ্চারণ কি হবে? শব্দের প্রথমে যদি এই ফলা থাকে, তাহলে সেই ফলার উচ্চারণ কি হবে? তো দেখেন এখানে ফলা যদি শব্দের প্রথমে থাকে, তাহলে তার উচ্চারণ কি হচ্ছে?
এই যে এই ব এবং ম, এই যে দুইটা ফলা রয়েছে, এই ব ফলা এবং ম ফলা যদি কি থাকে শব্দের প্রথমে থাকে, তাহলে এদের উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। তাহলে এই ব ফলা এবং ম ফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে কি হয় না, তাদের উচ্চারণ হয় না। আর এই র ফলা এবং ল ফলা, র ফলা এবং কি ল ফলা, এই র ফলা এবং ল ফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে এদের আবার উচ্চারণ হয়, উচ্চারণ হয়। র ফলা এবং ল ফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে কি হয়, তাদের উচ্চারণ হয়। তো আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন প্রথম শব্দটা হচ্ছে কি স্বামী, যারা ছেলে আছেন তারা হবেন, আর যারা মেয়ে আছেন তারা পাবেন। ঠিক আছে, এই স্বামী শব্দের প্রথমে কি রয়েছে, ব ফলা রয়েছে না। আমরা এই স্বামী শব্দের উচ্চারণের সময় কি আমরা স্বাভামী বলি, স্বাভাবিক কি বলি না, স্বাভাবিক বলি না। হিন্দিতে কিন্তু আবার এর উচ্চারণ হয় অন্য ধরনের, যেমন আপনারা পুষ্পাই দেখছেন না, স্বামী। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের স্বামী শব্দের প্রথমে কি রয়েছে, বফলা রয়েছে। আর আমরা শিখেছি যে বফলা শব্দের প্রথমে থাকলে তার উচ্চারণ হয় না, বফলা শব্দের প্রথমে থাকলে কি হয় না, তার উচ্চারণ হয় না। তাহলে এই স্বামী হয়ে যাবে কি সা, ময়ের রস্যি, দীর্ঘই থাকলে কি হয়ে যায়, রস্যই হয়ে যায়। তারপরে দেখেন এই যে স্বাগত, এই স্বাগত শব্দের প্রথমে কি রয়েছে, বফলা রয়েছে, বফলা রয়েছে। তাহলে সেই বফলার উচ্চারণ কি প্রথমে থাকলে হয় না, তাই এখানে কি হয়ে যাবে সা গ তয়কারিত, স্বাগত। ঠিক আছে, স্বাগত। তারপরে দেখেন এই যে স্মরণ, স্মরণ শব্দের প্রথমে কি রয়েছে, মফলা রয়েছে। শব্দের প্রথমে মফলা থাকলে আমরা কি বলছি, উচ্চারণ হয় না। তাই এখানে স্মরণ শব্দের উচ্চারণ কি হয়ে যাবে, স্মরণের উচ্চারণ হয়ে যাবে তালেবস্য রয়কার দন্তান্ন স্মরণ। তারপরে দেখেন এই শব্দের প্রথমে যদি কি থাকে, শব্দের প্রথমে যদি কি মফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না। তাহলে এখানে দেখেন কি রয়েছে, শ্মশান। এই শ্মশানের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, শ্মশানের উচ্চারণটা হয়ে যাচ্ছে তালেবস্য, তালেবস্য একার দন্তার ন শ্মশান, শ্মশান। ঠিক আছে, এখন এই যে রফালা শব্দের প্রথমে যদি কি থাকে, রফালা থাকে, তাহলে তার উচ্চারণ হয়। প্রথমে রফালা থাকলে কি হয় এবং লফালা থাকলে তার উচ্চারণ হয়। তাহলে প্রধানের উচ্চারণটা কি হবে, পয়রফলা ঔকার ধয়াকার দন্তান্ন প্রধান, প্রধান। তারপরে দেখেন ক্লান্তি শব্দের উচ্চারণটা, ক্লান্তি শব্দের উচ্চারণ শব্দের প্রথমে লফালা থাকলে কি হয়, তার উচ্চারণ হয়। তাহলে এখানে ক্লান্তি শব্দের উচ্চারণটা কি হবে, কয়লয়ে আকার দন্তান্ন তয়ে রস্যি সমান কি ক্লান্তি। আর এই ক্লান্তি শব্দের উচ্চারণ মানে ক্লান্তি শব্দের প্রথমে লফালা থাকলে সেই লফালার উচ্চারণ হয়। এবার আমাদের বাকি আছে কি জফালার উচ্চারণের নিয়মটা বাকি আছে। তো জফালার উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা জফলা যুক্ত ব্যঞ্জনের আগে, মানে জফলা যদি জফলা যুক্ত ব্যঞ্জনের সাথে যদি অ বা কি থাকে, আ থাকে, তাহলে তার উচ্চারণ হয় এ এর মতো। জফলা যুক্ত ব্যঞ্জনের যদি জফলার পরে যদি কি থাকে, অ বা আ থাকে, তাহলে তার উচ্চারণ হয় কিসের মতো, এ এর মতো। আর এই জফলা যুক্ত ব্যঞ্জনের এই অ বা আ না থেকে যদি কি থাকে, হচ্ছে রস্যই বা দীর্ঘই থাকে, তাহলে তার উচ্চারণ হয় এর মতো। রস্যই বা দীর্ঘই যদি থাকে তাহলে তার উচ্চারণ হয় কিসের মতো, এর মতো। তাই এই জফলা যুক্ত ব্যঞ্জনের প্রথমে যদি অ বা মানে জফলা যুক্ত ব্যঞ্জনের সাথে যদি অ বা আ থাকে, এই শব্দের প্রথমে যদি ফলাগুলো থাকে তাহলে তার উচ্চারণ কেমন হয় আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। শব্দের প্রথমে যদি বফলা বা মফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না, আর শব্দের প্রথমে যদি রফলা বা লফলা থাকে তাহলে তার উচ্চারণ হয়। জফলা যদি জফলার পরে যদি অ বা আ থাকে তাহলে তার উচ্চারণ এর মতো হয়, আর জফলার পরে যদি রস্যই বা দীর্ঘই থাকে তাহলে তার উচ্চারণ কিসের মতো হয়, এর মতো হয়। তো পরবর্তীতে আমরা ফলার উচ্চারণের ক্ষেত্রে আর যে রুলসটা শিখবো সেটা হচ্ছে কি একটু দেখেন। সেই রুলসটা হচ্ছে এই ফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে, এই ফলা যদি কি থাকে শব্দের মাঝে, শব্দের কোথায় বলছি মাঝে বা শব্দের যদি শেষে থাকে, এই ফলা যদি শব্দের মাঝে বা শব্দের শেষে থাকে তাহলে এর উচ্চারণ কেমন হয়। শব্দের মাঝে বা যদি শব্দের শেষে থাকে তাহলে এই যে যে তিনটা ফলা দেখছি আমরা, এই তিনটি ফলার
কোনোটারই কি হয় না, উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। তাহলে আমরা বলতে পারি শব্দের মাঝে যদি মফালা, বফালা এবং জফালা থাকে তাহলে কি হয় না, উচ্চারণ হয় না। আর যেটা করে সেটা হচ্ছে কি করে, উচ্চারণ হয় না এবং কি করে, পরের বর্ণ দ্বিত্ব করে, এবং উচ্চারণ হয় না এবং কি করে, দ্বিত্ব করে। কি করে, যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ দ্বিত্ব করে, যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ কি করে, দ্বিত্ব করে। জফলা, মফলা এবং বফলা যদি শব্দের প্রথমে থাকে, তাহলে এই শব্দের মাঝে থাকে, তাহলে সেই বফলা, মফলা এবং জফলার উচ্চারণ হয় না, এবং যেই বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ কি করে, দ্বিত্ব করে। আর এই রফলা এবং লফলা যেই বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণের দ্বিত্ব করে এবং কি হয়, এর উচ্চারণও হয়। আমরা উদাহরণগুলো দেখলে আমাদের বিষয়টা আরো একটু পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখেন, যে বিষয়টা দিন দিন দুনিয়া থেকে উঠে যাচ্ছে সেটা হচ্ছে কি, মানুষের প্রতি মানুষের বিশ্বাস। তো এই বিশ্বাস শব্দের বফলা কোথায় রয়েছে, শব্দের মাঝে রয়েছে। এখন শব্দের মাঝে যদি বফলা থাকে তাহলে আমরা শিখছি কি, উচ্চারণ হয় না এবং কি করে, দ্বিত্ব করে। যে বর্ণের সাথে সেই যুক্ত থাকে সেই বর্ণকে কি করে, দ্বিত্ব করে। তাহলে দেখেন এখানে বিশ্বাস, এই বিশ্বাস শব্দের ক্ষেত্রে দেখেন যে তালেবস্য এর সাথে বফলা যুক্ত আছে, তার কারণে তালেবস্য কি দ্বিত্ব করতেছে। তারপরে দেখেন মফলা রয়েছে, সদ্য বানানে মফলা শব্দের শেষে রয়েছে, তাহলে কি হবে, উচ্চারণ হবে না এবং যে বর্ণের সাথে যুক্ত থাকবে সেটা দ্বিত্ব করবে। তেমন কি, সদ্য, দয়ে উকারে দো, সদ্য। তারপরে দেখেন এই যে আদ্য, জফলা যুক্ত থাকলে, যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকে সেই বর্ণের উচ্চারণ কি হবে, হচ্ছে কি, যে দ্বিত্ব করবে এবং উচ্চারণ হবে না। তার মানে এখানে কি, অ এর উচ্চারণ ও এর মতো হবে, কারণ জফলা রয়েছে। অদ্য, দয়ে ঔকার, অদ্য, দয়ে ঔকার, অদ্য। তারপরে দেখেন এই যে অশ্বর উচ্চারণটা, রশ্মির উচ্চারণটাও ঠিক তেমন, তথ্যের উচ্চারণটা তেমন। বিপ্লব, আমরা বলছি যে লফলা যদি শব্দের মাঝে থাকে বা শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয় এবং কি করে, দ্বিত্বও করে। তার দেখো, যেমন দেখেন বৈশ্বিক বিপ, পয়লয়ে আর বিপ লব। তারপরে দেখেন অক্লান্ত, অক্লান্ত শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি হবে, অ, ক, কয়লয়ে আকার, দন্তান্ন, তয় উকারে তো, অক্লান্ত। আমরা রফলা দিয়ে কোনো উচ্চারণ শিখি নাই। যেমন দেখেন ছাত্র বানান, দেখেন ছাত্র শব্দের কি রয়েছে, রফলা শব্দের শেষে রয়েছে, তাই এই রফলার উচ্চারণটা কিসের মতো হবে, অদ্বিত্ব হবে এবং এর উচ্চারণ হবে ত, তয় রফলা ঔকার, ছাত্র। তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে আমরা আজকের ক্লাসে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে কি, শব্দের প্রথম, আমরা এখানে যেটা শিখলাম যে শব্দের মাঝে বা শব্দের শেষে যদি কি থাকে, রফলা এবং লফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ হয় এবং কি করে, দ্বিত্ব করে। আর যদি বফলা এবং মফলা যদি শব্দের, বফলা, মফলা এবং জফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয় না। আর কি করে, যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ কি করে, দ্বিত্ব করে। তো আর দেরি না করে বাংলা এবং ইংরেজি এবং আইসিটির 500 মার্কস আপনার নিশ্চিত করতে বা আপনার রেজাল্টকে আরো ভালো করতে বা এই পরীক্ষার এইচএসসি প্রস্তুতিকে গুছিয়ে নিতে এখনই এনরোল করুন আমাদের ইবিআই কোর্সে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।